আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। রমজান ও ডায়াবেটিস নিয়ে সাধারণত রোগীদের বেশ কিছু প্রশ্ন মাথায় আসে এবং বেশ কিছু কনফিউশনও তৈরি হয়। এইসব সাধারণ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমি ডাক্তার হামিদ হোসেন আজাদ আপনাদের সাথে আছি। আমার সাথে উপস্থিত আছেন বিশিষ্ট ডায়াবেটিস এবং হরমোন রোগ বিশেষজ্ঞ ডাক্তার আমিনুল ইসলাম। স্যার, আপনাকে স্বাগতম। আপনাকে স্বাগতম। আজকে স্যারের মুখ থেকে আমরা ডায়াবেটিস এবং রমজান বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমরা জেনে নিব। স্যারের কাছে আমার প্রশ্ন, প্রথমেই সব ধরনের ডায়াবেটিস রোগী কনসিডারিং এজ এবং টাইপ অফ ডায়াবেটিস মেলাইটাস রোজা রাখতে পারবেন কিনা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে সব ধরনের রোগী রোজা রাখতে পারবে না। যে ধরনের রোগী আসলে হাই রিস্ক, এই রোগীগুলি আসলে রোজা রাখার জন্য ফিট নয়। হ্যাঁ, কোন ধরনের রোগীগুলো আসলে হাই রিস্ক? যাদের টাইপ 1 ডায়াবেটিস, বিশেষ করে যদি তাদের টাইপ 1 ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত থাকে, এটা একটা হাই রিস্ক ক্যাটাগরিতে পড়বে। আর হচ্ছে যাদের নিয়মিত বা বারবার হাইপোগ্লাইসেমিয়া বা সাধারণ বাংলায় আমরা যেটাকে নীল হয়ে যাওয়া বলি, যদি বারবার নীল হয়ে যায় তাহলে এই রোগীগুলো রোজা রাখতে পারবে না। রোগীদের যদি গত 3 মাসের ভিতর ডায়াবেটিসের একটা সিভিয়ার কন্ডিশন বা ডায়াবেটিক কিটোএসিডোসিস থাকে, তাহলে এই রোগীরা রোজা রাখতে পারবে না। এবং যাদের হচ্ছে আপনার রোগীর যে গ্লুকোজ কমে যায়, গ্লুকোজ কমে যাওয়ার যে সিমটমগুলো হয়, সেই সিমটমগুলোর যে তাদের অনুধাবন করার ক্ষমতা যাদের কমে গেছে, তারা কিন্তু রোজা রাখতে পারবে না। এছাড়াও যাদের ডায়াবেটিসজনিত জটিলতা, যেমন হচ্ছে কিডনির সমস্যা, হার্টের সমস্যা এবং গর্ভবতী নারী যারা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার রোজা রাখাটা ঝুঁকিপূর্ণ। গর্ভবতীর বিষয়টা যেহেতু আনছেন, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে আসলে সব ধরনের স্টেজে কি উনি রোজা রাখতে পারবেন না, কোনো বিশেষ সমস্যা? এটা আসলে গর্ভাবস্থায় যখন ডায়াবেটিসটা আসলে ধরা পড়ে, কোন সময় আমাদের গর্ভাবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার লাস্টের দিকে। তাহলে যখন ওই গর্ভাবস্থায় ডায়াবেটিসটা ধরা পড়ে বা হচ্ছে যাদের আগে থেকে ডায়াবেটিস এবং ডায়াবেটিসটা যদি অনিয়ন্ত্রিত থাকে এবং নিয়মিত মনিটরিং করার ব্যবস্থা না থাকে, আসলে এই ধরনের রোগীদের জন্যই রোজা রাখাটা ঝুঁকিপূর্ণ। কিন্তু যে সকল রোগী আপনার ডায়াবেটিস খুব ভালো কন্ট্রোলে আছে এবং নিয়মিত মনিটরিং করতে পারেন, হাইপোগ্লাইসেমিয়া হয় না, এসব রোগীদের ক্ষেত্রে গর্ভাবস্থায় রোজা রাখা সম্ভব। স্বাভাবিক যারা প্রেগনেন্ট মাদার আছেন, যারা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে সাফার করছেন না, তারা কি রোজা রাখতে পারবেন? হ্যাঁ, তারা রোজা রাখতে পারবেন। আর যদি ব্রেস্ট ফিডিং মাদার কে আমরা প্রশ্ন রাখি যে ব্রেস্ট ফিডিং মাদার রোজা রাখতে পারবেন কিনা? ব্রেস্ট ফিডিং মা যারা আছে তারাও রোজা রাখতে পারবেন, যদি হচ্ছে তাদের অন্য কোনো ধরনের কোনো অসুস্থতা না থাকে। যদি তারা সুস্থ থাকেন তাহলে রোজা রাখা সম্ভব। এটার কোনো সময়সীমা আসে যে আফটার ডেলিভারি এত মাস বা এত দিনের মধ্যে উনি রোজা রাখতে পারবেন বা পারবেন না, এরকম কোনো সময়সীমা না, আছে? এরকম আলাদা সময়সীমা নেই। ওকে। আরেকটা বেশি কনফিউশন আমাদের রোগীদের মধ্যে কাজ করে ফুড স্টাইল নিয়ে, ডায়েট অ্যান্ড লাইফস্টাইল, ফুড হ্যাবিট নিয়ে, যে আমরা ইফতার এবং সেহরিতে কোন ধরনের খাবার আমরা প্রায়োরিটি দিব, বিশেষ করে ডায়াবেটিস রোগী যারা আছে। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের আসলে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশি যে খাবার স্টাইল, এটা আসলে রোজার জন্য এবং ডায়াবেটিস রোগীদের জন্য সুইটেবল না। এক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের খাবারের ক্ষেত্রে আমি কয়েকটা বিষয় আসলে বলবো। সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের যে 3 বেলা খাবার আমরা রোজার সময় খাই, তার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেহরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সেহরি। সেহরি খাবার কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এবং সেহরিতে আমরা কোন খাবারগুলো খাবো? সেহরিতে আমরা সেই খাবারগুলো খাবো যেগুলো আমাকে সারাদিনের শক্তির যোগানটা দিবে এবং যাতে হচ্ছে আমার সুগার লেভেলটা কমে না যায়। তাহলে এক্ষেত্রে আমরা কি খেতে পারি? সেহরিতে আমরা যেটা খেতে পারি সেটা হচ্ছে, আমরা যদি রাইস খাই, রাইসের ভিতরে সবচেয়ে ভালো হচ্ছে আমরা যদি ব্রাউন রাইস খাওয়া হয়, অথবা হচ্ছে আপনার যদি লাল আটার রুটি খাওয়া যেতে পারে। এছাড়াও হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার, যেমন হচ্ছে মাছ, মাংস, মুরগি। কারণ প্রোটিন সমৃদ্ধ যে খাবারটা আছে সেটা আসলে শরীরে বেশিক্ষণ থাকবে এবং বেশিক্ষণ সাপোর্ট দিবে। এছাড়াও আমরা হচ্ছে সেহরিতে আরও যা খেতে পারি, ওটস খেতে পারি এবং হচ্ছে একটা দই বা হচ্ছে দুধ, এই ধরনের জিনিসগুলো যদি খাই, তাহলে হচ্ছে সারাদিনের যে রোজা রাখার যে সময়টা, ওই সময়টাতে তাকে হচ্ছে সাপোর্ট দিবে। এটা গেল সেহরির বিষয়ে। এছাড়া আমরা হচ্ছে সবচেয়ে যেটা নিয়ে আমরা আসলে অরিত থাকি, সেটা হচ্ছে ইফতারে কি খাবো। ইফতারে আসলে হচ্ছে সারাদিন রোজা রাখার পরে সবারই মন চায় একটু মিষ্টি জাতীয় খাবার খাইতে বা হচ্ছে একটু শরবত খেতে। শরবত আসলে খেতে পারবেন। শরবতের ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে আমরা চিনি ছাড়া যে শরবতগুলো আছে সেগুলো খাবো। বিশেষ করে আমরা হচ্ছে লেবু পানির শরবত খেতে পারি, আমরা হচ্ছে ডাবের পানি খেতে পারি, ইসবগুলের ভুসি খেতে পারি। এই যে শরবতগুলো আছে, এগুলো হচ্ছে ইফতারের জন্য সবচেয়ে উপাদেয়। তাহলে আমরা যদি ইফতারটা এইভাবে শুরু করি যে আমরা
একটা খেজুর খেলাম, খেজুরের সাথে আমরা যে কোনো একটা শরবত বা পানি খেলাম, পানি খাওয়ার পরে আমরা একটা ধরেন চিরা বা হচ্ছে আপনার যদি থাকে হচ্ছে যে একটা দই বা হচ্ছে আমরা যদি একটা সালাদও খাই, হ্যাঁ, এটা খাওয়ার পরে আমরা রোজাটা ভাঙলাম। রোজাটা ভাঙার পরে আমরা 30 থেকে 40 মিনিট পরে যদি হচ্ছে নিউট্রিশন সমৃদ্ধ খাবার, যেমন হচ্ছে অল্প পরিমাণ ভাত বা হচ্ছে আপনার আমরা যদি খাই, এই যে ধরেন একটু মাছ মাংস যেগুলো আছে এগুলো যদি খাই, তাহলে হচ্ছে এই জিনিসগুলো আমাদের একটা হেলদি ইফতার আমাদেরকে মানে তৈরি করতে সাহায্য করবে। এখন লোকেদের প্রশ্ন হতে পারে যে আমরা কি জিলাপি খেতে পারবো না, আমরা কি হচ্ছে অন্য পেঁয়াজু বা ট্র্যাডিশনাল যে ইফতার আইটেমস গুলো আছে, ছোলা পেঁয়াজু আছে, ওগুলো আমরা খেতে পারবো কিনা? এগুলো খেতে পারবেন, তবে এগুলো হচ্ছে 1-2 পিসের চেয়ে বেশি খাওয়া যাবে না, এবং আমরা প্রতিদিন এগুলো খাবো না। আমরা হচ্ছে এই যে রোজার যে 30টা দিনের মধ্যে আমরা অবশ্যই 2-3 দিন পর যদি এগুলো খাই, তাহলে আমাদের হেলদি খাবারও খাওয়া হলো, সাথে হচ্ছে আমাদের যে ফুড হ্যাবিট যেটা মানে আমাদের যে রোজার যে ডায়াবেটিস রোগীর যে স্বাস্থ্যকর খাবার সেটাও মেনটেন হলো। আর হচ্ছে মাঝে মধ্যে যদি অকেশনালি জিলাপি বা পেঁয়াজু টিয়াজু খাই, তাহলে ট্রেডিশনাল খাবারটাও খাওয়া হলো। এছাড়াও রাতের খাবারটা বাদ দিবেন না। রাতের খাবার যেটা অনেকেই আসলে ইফতারিতে খেয়ে রাতে আর খেতে চান না, রাতে হচ্ছে হালকা কিছু হলেও খাবেন। যেমন হচ্ছে এক্ষেত্রে ওটস খেতে পারে বা হচ্ছে আপনার একটু ফ্রুটস খেতে পারে, অথবা হচ্ছে দই খেতে পারে। এই খাবারগুলো যদি খাই তাহলে এটা আমাদেরকে সেহরি পর্যন্ত সাপোর্ট দিবে। এছাড়াও গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ইফতার থেকে সেহরি পর্যন্ত যে সময়টা, এই সময়টাতে আমরা কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি খাবো। আমরা আপনার আলোচনার সারমর্ম থেকে বুঝতে পারি যে আমরা ইফতারের সময় জুস খাবো, এবং সেটা অবশ্যই ন্যাচারাল, কোনো প্রসেসড ফুড জুসে আমরা যাব না। এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আসলে আমরা অনেক সময় জুসের ক্ষেত্রে আসলে একটু লিমিটেশন আছে। লিমিটেশনটা হচ্ছে আপনারা মনে করেন আমরা যেটা রোগীদেরকে এনকারেজ করি যে আপনারা হচ্ছে হোল ফ্রুটটা খাবেন, মানে ফ্রুটটা খাবেন। যেমন হচ্ছে ধরেন আপনার কমলা খেলে কমলাটাই খাবেন, কিন্তু কমলার জুস খাবেন না। জুস হচ্ছে আপনার সুগার স্পাইকটা খুব দ্রুত করবে, যেটা হচ্ছে আপনার যখন আপনি হোল ফ্রুটটা খাবেন, এটা কিন্তু আসলে এরকম সুগার স্পাইকটা করবে না। তাহলে আমরা যদি আপনার ডায়াবেটিস রোগীদের জন্য বেনিফিশিয়াল হিসেবে হিসাব করি, তাহলে হচ্ছে টোটাল ফলটাই খাওয়া উচিত, নট জুস। ওকে, এটা কিন্তু একটা ভাইটাল মেসেজ। সো আমরা খাবার সম্পর্কে জানলাম। খাবারের সাথে কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের ড্রাগ এবং ইনসুলিন অ্যাডজাস্টমেন্টটা খুব বেশি ভাইটাল, যে আসলে তারা সকালে যে ডোজটি গ্রহণ করতেন এবং রাতে যে ডোজটি গ্রহণ করতেন সেটা ড্রাগ এবং ইনসুলিন হতে পারে, যে কোনোটা হতে পারে, সেটার অ্যাডজাস্টমেন্টটা কীভাবে হবে একটু যদি ব্যাখ্যা সহ বলতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এটা প্রশ্নের জন্য। আসলে আমাদের চেম্বারে যে রোগীগুলো আসে, রোগীদের বেশিরভাগ ক্ষেত্রে আসলে এই প্রশ্নটা থাকে যে রোজার সময় কিভাবে কোন ওষুধটা খাবে। তো এটার ক্ষেত্রে আসলে প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে বিষয়টি ইন্ডিভিজুয়ালাইজড। আমরা তো আসলে একটা রুল অফ থাম বলে কিছু নেই। তাহলে আমরা যদি রুল অফ থাম হিসেবে যদি বলতে চাই, তাহলে যদি রোগীদের জন্য সহজ করে বলতে চাই, তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে সকালের যে ওষুধগুলো আছে বা সকালের যে ইনসুলিন আছে, সেটা হচ্ছে আপনি ইফতারের সময় নেবেন, এবং যেটা হচ্ছে রাতের যে ওষুধ বা ইনসুলিন রয়েছে সেগুলো আপনি সেহরিতে নেবেন। এছাড়াও যে ওষুধগুলো অন্যান্য রোগের জন্য, যেমন হার্টের বা অন্যান্য যে ওষুধগুলো রোগীরা খেয়ে থাকে, যে ওষুধগুলো সাধারণত একবেলা, যেমন ধরেন রাতে, তাহলে ওই ওষুধগুলো সেই একবেলায় ওই রাতের সময়টাতে, রাতের যে খাবারটা তারপরেই নেবে। যদি সহজভাবে যদি বলতে চাই তাহলে আসলে আমরা এইভাবে বলতে পারি আর কি। কারণ হচ্ছে আমরা যদি আসলে স্পেসিফিক ওষুধ ওয়াইজ বলি, এটা আসলে বলাটা খুবই ডিফিকাল্ট, কারণ কোন রোগীর কি অবস্থা, কতটুকু খাওয়া লাগতেছে, সেটা বলাটা আসলে খুব ডিফিকাল্ট। বিফোর মিল এবং আফটার মিলের যে বিষয়টা আছে, সেক্ষেত্রে আফটার মিল সে কতক্ষণ মিলের পরে খাবে এবং বিফোর মিল সে কতক্ষণ আগে খাবে, বা ইনসুলিনের ক্ষেত্রে এই ব্যাপারটি আসে সময়ের, এটা কিভাবে অ্যাডজাস্ট করবে? সেটা আসলে নির্ভর করবে। আপনার মনে করেন যেগুলো ওষুধ আছে যেগুলো হচ্ছে বিফোর মিল, এই বিফোর মিল যে ওষুধগুলো আছে এগুলো হচ্ছে জাস্ট ইফতার করার আগেই খেয়ে নেবে। আচ্ছা। আর যেগুলো আফটার মিল আছে, খাবার পরের যে ওষুধগুলো, ওগুলো হচ্ছে আপনার খাবার খাওয়ার শেষ করে খেয়ে নেবে। এখন ইনসুলিনের সময় একটা সমস্যা হয় যে কিছু কিছু ইনসুলিন আসলে খাবার 30 মিনিট আগে দেওয়া লাগে। তো এই ক্ষেত্রে হচ্ছে আসলে যেহেতু রোজার সময় একটু সময়ের স্বল্পতা আছে, তো এই ক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে যে আমি যে ডায়েটের সময় যেটা বললাম, যে রোগী যখন রোজাটা ভাঙবে তখন হচ্ছে সে হালকা কিছু খাবার খেয়ে রোজাটা ভাঙলো, রোজাটা ভেঙে ইনসুলিনটা নিল, ইনসুলিন নিয়ে হচ্ছে আপনার 30 মিনিট পরে সে খাবারটা খাইলো। এটা একটা অপশন হতে পারে। আর আরেকটা অপশন হতে পারে যে রোগী পানি খেলো, পানি খেয়ে ইনসুলিনটা নিল, ইনসুলিনটা নেওয়ার 10 মিনিট পরে সে খাবারটা খেয়ে ফেললো। আমার মনে হয় প্রত্যেকটা ডায়াবেটিস রোগী কোনো না কোনো কনসালটেন্টের অধীনে চিকিৎসাধীন আছেন। সো এই বিষয়টা একজন কনসালটেন্ট যেভাবে গাইড করবেন, কারণ পার্সন এজ এবং কেস ভেদে কিন্তু ড্রাগ এবং ডোজ অ্যাডজাস্টমেন্ট ভেরি করবে। সো এটা একটু কনসালটেশন করে নিলে মনে হয় ভালো হয়, যাতে কোনো ধরনের কনফিউশন এবং
এরর কাজ না করে। এর কাজ না করে। এবার আমরা আসি যে হাইপোগ্লাইসেমিয়ার টেন্ডেন্সি যেটা বললেন, আমাদের পেশেন্ট যারা রোজা রাখবেন, সম্মানিত রোজাদার ব্যক্তি যারা থাকবেন, ডায়াবেটিস রোগীরা কোন কোন লক্ষণ দেখা দিলে বা কি ধরনের অসুবিধা ফেস করলে তার ফাস্টিংটা ব্রেক করবেন? আচ্ছা, আমাদের দেশে রোগীদের আসলে সবসময় একটা ভয় কাজ করে মনের ভিতর যে সুগার নীল হয়ে যাবে। তো যেটাকে আসলে আমরা মেডিকেল ভাষায় হাইপোগ্লাইসেমিয়া বলি। তাহলে আসলে কখন আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি? যখন হচ্ছে আপনার ডায়াবেটিস লেভেল বা সুগার লেভেল যেটা আছে সেটা যদি 3.9 বা তার নিচে নামে। তো যখন 3.9 বা তার নিচে নামবে তখন হচ্ছে আপনার কিছু খারাপ লাগতে পারে, যেমন হচ্ছে আপনার বুক ধরফর করতে পারে, শরীরে ঘাম দিতে পারে, তারপর হচ্ছে আপনার খাওয়ার বেশি খেতে ইচ্ছে করছে, এই ধরনের একটা টেন্ডেন্সি থাকতে পারে। তো এই ধরনের সিমটমগুলো যখন দেখবেন বা অস্থির লাগতে পারে রোগীর, এই ধরনের সিমটমগুলো যখন দেখবেন তখন হচ্ছে আপনি আপনার ডায়াবেটিস মেশিনে সুগারটা মেপে দেখবেন। যদি সুগার লেভেল 3.9 বা তার নিচে নামে তাহলে কিন্তু সেটা সুগার নীল হয়ে গেল বা হাইপোগ্লাইসেমিয়া হলো। তাহলে আমাদের কখন আসলে রোজাটা ভাঙতে হবে সেটা নির্ভর করবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কখন আসলে রোজা ভেঙে ফেলতে হয়। যদি ডায়াবেটিস লেভেল 3.9 মিলিমোল বা 70 মিলিগ্রাম পার ডিএল এর নিচে হয়, কিংবা 16.7 মিলিমোল বা 300 মিলিগ্রাম পার ডিএল এর উপরে উঠে, তাহলে ডায়াবেটিস রোগীদের সেই দিনের রোজাটা ভেঙে ফেলতে হবে। কেননা বেশি কম ডায়াবেটিস বা অতিরিক্ত বেশি ডায়াবেটিস দুটোই স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি আলোচনার। আমরা খুব সামারাইজড ডিসকাশন করার চেষ্টা করেছি। এট এ গ্লান্স যদি আমরা সামারিলি বলতে চাই একজন ডায়াবেটিস রোগীদের জন্য রমজানে তার সুস্থতা রেখে রোজা রাখার ব্যাপারে আপনার যদি 3টা বেস্ট পরামর্শ থাকে, সে 3টে কেমন হতে পারে? জি, ধন্যবাদ। আমরা যদি 3টা শব্দে এই আলোচনাটাকে আমরা করতে চাই, কনক্লুড করতে চাই, তাহলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 3টা পরামর্শ যদি আমরা দিতে চাই, তার ভিতর একটি হচ্ছে নিয়মিত ব্লাড গ্লুকোজটা বাসার যে মেশিন আছে সেই মেশিনে অন্তত 1-2 দিন পর পর মনিটর করতে হবে। খালি পেটে মনিটর করবেন এবং খাবার পরে মনিটর করবেন। এখানে খালি পেট বলতে আপনার হচ্ছে ইফতারের আগে এবং হচ্ছে সেহরির 2 ঘন্টা পরে। এছাড়াও দিনের বেলায় দুপুর 12টার সময় মনিটরিং করা যেতে পারে, এবং যে কোনো সময় আপনার যদি খারাপ লাগে তখন হচ্ছে আপনি সুগার লেভেলটা মনিটরিং করলেন। 1 নম্বর হচ্ছে মনিটরিং করা। 2 নম্বর হচ্ছে আপনার পরিমিত খাবার। অতিরিক্ত বেশি বা অতিরিক্ত কম খাবার খাওয়া যাবে না। একটা নির্দিষ্ট পরিমাণ খাবার, যেটাকে আমরা পরিমিত খাবার বলি, সেই পরিমিত খাবার খেতে হবে। এবং হচ্ছে আপনার আমরা 3 নম্বর পয়েন্ট হিসেবে যেটা বলতে পারি, আপনার যে ওষুধ এবং কারো কারো ক্ষেত্রে যদি ইনসুলিন থাকে সেটার জন্য নিয়মিত নেন। ওষুধ বা ইনসুলিন ডাক্তারের পরামর্শ ছাড়া বাদ দিবেন না। কথার ফাঁকে আরেকটি প্রশ্ন চলে আসছে। আপনি যেহেতু রেগুলার ইন্টারভ্যালে একটা ব্লাড গ্লুকোজ চেকআপের কথা বলছেন, সেক্ষেত্রে প্রিকিং এর কারণে আমাদের রোজার কোনো ক্ষতি হতে পারে কিনা, এটা একটা অনেকের কনফিউশন কাজ করে। অসংখ্য ধন্যবাদ। আসলে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে মনে করি আর এই যে আমরা যদি ব্লাড গ্লুকোজ মনিটর করি, আমাদের যে রক্ত বের হয়, রক্ত বের হওয়ার কারণে আমাদের রোজা ভেঙে যায়, অনেকে সেটা মনে করে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যদি রোজা রাখা অবস্থায় ব্লাড গ্লুকোজ মেশিনে আমরা ডায়াবেটিস মাপি, তাহলে কিন্তু রোজা ভাঙবে না। এই বিষয়ে আমাদের হচ্ছে দেশীয় আলেম, বিশেষ করে বাইতুল মোকাররমের খতিব সাহেবের এবং হচ্ছে পরবর্তীতে মিশরীয় এবং হচ্ছে অন্যান্য ইসলামিক কান্ট্রি যারা আছে, এসব দেশ থেকে আমাদের লিখিত ফতোয়া আছে যে রোজা রেখে যদি আপনার ডায়াবেটিস মাপা হয় তাহলে কিন্তু ডায়াবেটিস মাপার কারণে রোগীর রোজার কোনো ক্ষতি হবে না। ইভেন যদি স্যাম্পলও যদি দেন কেউ ফাস্টিং এর বা কোনো আদার পারপাসে যদি স্যাম্পল দেন, সেক্ষেত্রে কোনো ক্ষতি হবে না। এই ক্ষেত্রে রোগী যদি কোনো কারণে আপনার হচ্ছে ব্লাড টেস্টের জন্য ব্লাড দিচ্ছে তাহলে কিন্তু রোজা ভাঙবে না। ইভেন রোগীর যদি কোনো ক্ষেত্রে ইনসুলিনও দেওয়া লাগে, এই ক্ষেত্রেও কিন্তু আসলে রোজা ভাঙবে না। বিশেষ করে হচ্ছে আপনার টাইপ 1 ডায়াবেটিস যারা আছে তাদের যেহেতু মাল্টিপল ডোজ ইনসুলিন নেওয়া লাগে, অনেক সময় যদি রোজার সময় ইনসুলিন দেওয়ার প্রয়োজন হয় তাহলেও কিন্তু রোজা ভাঙবে না। এই বিষয়ে কিন্তু আমাদের রোগীরা নিশ্চিন্ত থাকতে পারে। ওকে, ফাস্টিং এন্ড 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট যে আমরা ট্রেডিশনাল যে টেস্টগুলো করাই ডায়াবেটিস রোগীদের জন্য, সো এই ক্ষেত্রে তো আমরা ব্রেকফাস্টের অপরচুনিটিটা পাচ্ছি না। এই ধরনের যদি অ্যাডভাইস আসে, কনসালটেন্টরা করেন এবং রোজা রেখে সেই পেশেন্টটা কিভাবে স্যাম্পলটা দিতে পারবেন? এটা আসলে আমাদের নর্মাল সময়ে যেভাবে স্যাম্পল দেওয়া হয় ওইভাবে তো আসলে দেওয়া পসিবল না। তবে এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইফতারের পূর্বে এবং হচ্ছে ইফতার করার 2 ঘন্টা পরে, তাহলে আমরা ফাস্টিং এবং 2 আওয়ার্স আফটার যে ব্রেকফাস্ট ওইটার কাছাকাছি আমরা রেজাল্টটা পেতে পারি। ওকে,
থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যে কমন যে প্রশ্নগুলো ছিল, কমনলি রোগীদের কাছ থেকে আমরা যে কনফিউশন এবং কোয়েরিজগুলো পাই, বেসিকগুলো আমরা ট্রাই করেছি আপনার আলোচনায় নিয়ে আসার। সো এর বাইরে আমাদের সম্মানিত রোগী যারা আছেন তাদের আরও বেশি কমেন্ট বা সাজেশন, ফিডব্যাক, কোনো কোয়েশ্চেন থাকতে পারে, আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্টটি জানাতে পারবেন, কোয়েশ্চেনটি রাখতে পারবেন। আমরা চেষ্টা করব ডাক্তার আমিনুল ইসলাম স্যারের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তরটি আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। লাস্ট প্রশ্ন, আপনার অনেকেই জানতে চাইতে পারেন যে এপিক হেলথ কেয়ার আপনার কনসালটেশন সময়সূচিটা। জি ধন্যবাদ। সম্মানিত রোগীদের জন্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি প্রতি শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এপিক হেলথ কেয়ারের মেইন গেট ব্রাঞ্চে 404 নম্বর রুমে চেম্বার করে থাকি এবং রোগীদের সেবা প্রদান করি। অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা থেকে আমরা বেশ কিছু রমজান ও ডায়াবেটিস নিয়ে তথ্য পেয়েছি, মূল্যবান তথ্য পেয়েছি। সো আশা করি নেক্সট কোনো এপিসোডে অন্য কারো কনসালটেন্টের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং এপিক হেলথ কেয়ারের সাথে থাকবেন।